বাংলাদেশের বিস্তীর্ণ নদীবিধৌত অঞ্চলে হাজার হাজার মানুষের জীবন গড়ে উঠেছে নদীকে ঘিরে। এই নদী কৃষকের জমিতে পলি এনে দেয়, জেলের জালে মাছ তুলে দেয়, নৌপথে মানুষের চলাচল সহজ করে। আবার এই নদী প্রতি বছর অসংখ্য পরিবারকে তাদের বসতভিটা ছেড়ে নতুন আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়তে বাধ্য করে। চরের মানুষের কাছে নদী ভাঙন কোনো নতুন ঘটনা নয়। বর্ষা এলেই দেশের কোথাও না কোথাও নদী তার গতিপথ বদলায়। সেই পরিবর্তনের সঙ্গে বদলে যায় মানুষের জীবনও। অনেক পরিবার নিজের হাতে গড়ে তোলা বাড়িঘর খুলে অন্যত্র সরিয়ে নেন। কেউ নতুন চরে বসতি করেন, কেউ আত্মীয়র আশ্রয় নেন, আবার কেউ দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যেই জীবন কাটান। এই বাস্তবতার মধ্য দিয়েই বছরের পর বছর বেঁচে আছেন বাংলাদেশের অসংখ্য চরবাসী। আজ আমরা এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কালিকাপুর চরে। এবছরের বর্ষায় এখানকার নদী ভাঙন আবারও অনেক পরিবারকে নতুন সংকটের মুখে দাঁড় করিয়েছে। আমরা যখন ভাঙন কবলিত এলাকায় পৌঁছাই তখন অনেক মানুষ ঘর সরানোর কাজে ব্যস্ত। কেউ টিন খুলছে, কেউ বাঁশ নামাচ্ছেন, কেউ দরজা খুলে নৌকায় তুলছেন। সংসারের হাঁড়ি পাতিল, খাট, আলমারি, গবাদি পশু যা কিছু বাঁচানো সম্ভব মানুষ সেটুকুই নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ তারা জানেন নদীতে চলে গেলে সেগুলো আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না। যাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের অনেকেই জানালেন এটাই তাদের জীবনের প্রথম নদী ভাঙন নয়। এর আগেও কেউ 5 বার, কেউ 10 বার, আবার কেউ 15 বারও এই নদীতে তাদের ভিটেমাটি হারিয়েছেন। প্রতিবারই নতুন জায়গায় গিয়ে ঘর তুলছেন, আবার নতুন করে সংসার গুছিয়েছেন, কিন্তু প্রতি বর্ষায় এই একই অনিশ্চয়তা আবার তাদের সামনে ফিরে এসেছে। কালিকাপুর চরে এসে আরেকটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। চরের মানুষের জীবন নিয়ে বাইরে থেকে অনেকেই একটি ধারণা আছে, এখানে সবাই হয়তো দারিদ্র্যের মধ্যেই বসবাস করে, কিন্তু বাস্তবের ছবিটা পুরোপুরি এমন নয়। ভাঙনের মুখে থাকা অনেক বাড়িঘরের মেঝে পাকা, কোথাও টাইলস বসানো হয়েছে। অনেক পরিবার বছরের পর বছর পরিশ্রম করে ধীরে ধীরে নিজেদের সামর্থ্য অনুযায়ী নতুন বসতি গড়ে তুলেছেন। কারো ঘরে গবাদি পশু রয়েছে, কারো ঘরে প্রয়োজনীয় আসবাবপত্র, আবার কেউ নিজের স্বপ্নের বাড়িটিকে একটু একটু করে সাজিয়েছেন। অর্থাৎ এই চরের মানুষ শুধু বেঁচে থাকার জন্য লড়াই করেনি, সুযোগ পেলে নিজের জীবনটাকেও গুছিয়ে নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু নদী ভাঙন সেই সুযোগটুকু অনেক সময় কেড়ে নেয়। বছর পর বছর পরিশ্রম করে গড়ে তোলা একটি বাড়ি, একটি উঠান, একটি গোয়ালঘর কিংবা একটি পরিবারের সঞ্চয় কয়েক ঘন্টায় ভাঙনের মধ্যেই হারিয়ে যেতে পারে। এবারের ভাঙনে শুধু বসতবাড়ি নয়, ঝুঁকির মুখে রয়েছে এই চরের বহু বছরের একটি কামিল মাদ্রাসাও। 2 চারতলা ভবন নিয়ে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু কালিকাপুর চর নয়, আশেপাশের অনেক গ্রাম এবং চরের শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্র। ইতোমধ্যেই মাদ্রাসার বাউন্ডারির একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। গত রাতের আধারে আশেপাশের কয়েকটি বাড়িও নদীর পেটে হারিয়ে গেছে। মানুষজন শুধুমাত্র তাদের জীবন নিয়ে পালিয়ে আসতে পেরেছিল, কিন্তু ঘর থেকে কিছুই বের করতে পারেনি। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না হলে এই প্রতিষ্ঠানটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে, এমনকি কয়েকদিনের মধ্যেই হারিয়ে যেতে পারে নদীর অতল গহ্বরে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরব কালিকাপুর চরের বর্তমান বাস্তবতা। কথা বলবো নদী ভাঙনের শিকার পরিবারগুলোর সঙ্গে। শুনব তাদের জীবনের গল্প, তাদের দুশ্চিন্তা, তাদের প্রত্যাশা। পাশাপাশি দেখব একটি চর কিভাবে প্রতি বছর নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করে।
চলুন শুরু করা যাক কালিকাপুর চরের মানুষের জীবন সংগ্রামের গল্প। কালিকাপুর চরে পৌঁছানোর একটাই পথ, সেটি নদীপথ। সকালে আমরা জাফরগঞ্জ ঘাট থেকে নৌকায় উঠলাম। আমাদের সঙ্গে একই নৌকায় ছিলেন নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু। তারা ঢাকা, মানিকগঞ্জ সহ বিভিন্ন শহর বা বন্দরে কাজে ছিলেন। সেখান থেকে কাজ শেষে চরে ফিরছেন। কারো হাতে বাজার, কেউ সাইকেল নিয়ে নৌকায় উঠছেন, কেউ আবার মোটর সাইকেল সহ মালপত্র নিয়ে চরে ফিরছেন। নৌকা ধীরে ধীরে ঘাট ছেড়ে সামনে এগিয়ে যায়। চারদিকে শুধুই নদী। নদীর পাড়ে ছড়িয়ে আছে ছোট ছোট বসতি। কোথাও শিশুরা নদীতে গোসল করছে, কোথাও জেলেরা নৌকা বেঁধে জাল গুছিয়ে রাখছেন, কোথাও নদীর কিনারায় গবাদি পশু চড়ছে। দূরে দূরে টিনের ঘর, গাছপালা আর সবুজ জমি মিলিয়ে এক পরিচিত গ্রামীণ বাংলাদেশের ছবি চোখে ভেসে উঠছিল। আকাশ জুড়ে ছিল বর্ষার মেঘ। মাঝে মধ্যে রোদের আলো মেঘের ফাঁকে গলে নদীর পানির উপর পড়ছিল। নদীর বুক ভরেছিল বর্ষার পানি। সেই পানির মাঝ দিয়েই আমাদের নৌকা এগিয়ে চলছে কালিকাপুর চরের দিকে। নদীর মাঝামাঝি পৌঁছানোর পর যাত্রাটা আর আগের মতো সহজ ছিল না। বর্ষার পানিতে যমুনা তখন বেশ উত্তাল। বাতাসের সঙ্গে একের পর এক ঢেউ এসে নৌকার গায়ে আছড়ে পড়ছিল। আমরা যারা নৌকার একেবারে কিনারায় বসেছিলাম তাদের গায়ে বারবার ছিটকে আসছিল ঢেউয়ের পানি। কিছুক্ষণ পর দেখলাম আমাদের কয়েকজনের শার্ট প্যান্ট পুরোপুরি ভিজে গেছে, কিন্তু তবু কেউ নিজের জায়গা ছেড়ে উঠলেন না। কারণ ছোট নৌকায় সবাই জানেন একজন হঠাৎ করে উঠে দাঁড়ালে নৌকার ভারসাম্য নষ্ট হতে পারে। তাই ভিজে গেলেও সবাই যে যেখানে বসেছিল সেখানেই বসে রইল। কেউ ভেজা জামার দিকে তাকিয়ে হেসে দিলেন, কেউ আবার দুই হাতে নিজের ব্যাগটা শক্ত করে ধরে রাখলেন, যেন ভেতরের জিনিসপত্র অন্তত শুকনো থাকে। এভাবেই ঢের পর ঢেউ সামলে আমাদের নৌকা এগিয়ে চলছিল কালিকাপুর চরের দিকে। নৌকায় প্রায় 40 মিনিটের যাত্রা শেষে আমরা কালিকাপুর চরের ঘাটে পৌঁছালাম। কিন্তু বর্ষার পানিতে ঘাটের চিত্র বদলে গেছে। নৌকাটি তীরে একেবারে ভিড়তে পারল না, কিছুটা দূরেই থেমে গেল। এরপর একে একে সবাই নৌকা থেকে নামতে শুরু করলেন। কেউ লুঙ্গি গুটিয়ে, কেউ শাড়ি সামলে, কেউ আবার ছোট শিশুদের কুলে নিয়ে হাঁটু সমান পানি পেরিয়ে চরের দিকে এগিয়ে যাচ্ছেন। চরের পাড়ের রাস্তায় চোখে পড়ল বেশ কিছু শিক্ষার্থী কামিল মাদ্রাসার দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। নৌকা থেকে কয়েকজন বৃদ্ধকে নামতে বেশ কষ্ট হচ্ছিল। অন্য যাত্রীরা তাদের হাত ধরে নামতে সাহায্য করছিলেন। ঘাট পেরিয়ে সামনে এগুতেই চোখে পড়ল স্বাভাবিক দিনের চিত্র। কেউ কাজে বের হচ্ছেন, কেউ নদীতে গোসল করছেন, কেউ আবার ঘাটেই দাঁড়িয়ে গল্প করছেন। দূরে দেখা যাচ্ছিল কালিকাপুরের সেই পুরনো কামিল মাদ্রাসা ভবন। সেদিন নদীতে বাতাস ছিল বেশ জোরালো। বাতাসের সঙ্গে ঢেউ এসে বারবার আছড়ে পড়ছিল পাড়ে। ভাঙনের কাছাকাছি দাঁড়িয়ে সেই ঢেউগুলোকে দেখলে সহজেই বোঝা যায় কেন এই এলাকার মানুষ বর্ষা এলেই দুশ্চিন্তায় থাকেন। সকাল গড়িয়ে দুপুর। নদীর পাড়ে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম এখানে কারো হাতে অতিরিক্ত সময় নেই। একটি নৌকা ঘাটে ভিড়ছে, আরেকটি নৌকা ছেড়ে যাচ্ছে। কেউ ঘর থেকে টিন নামিয়ে আনছেন, কেউ বাঁশ বা সিমেন্টের খুঁটি নিয়ে নদীর পাড়ের দিকে হাঁটছেন নৌকায় সেগুলো তুলবে বলে। কেউ ঘরের ভিতর থেকে শেষবারের মতো যা কিছু নেওয়া সম্ভব সেগুলো বের করে আনছেন।
একটু দূরে কয়েকজন মানুষ মিলে একটি গরুকে নৌকায় তোলার চেষ্টা করছেন। অন্য পাশে একজন বৃদ্ধ নিচের হাতে কাঠের দরজাটি খুলছেন। আরেকটি বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা চুপচাপ দাঁড়িয়ে দেখছেন বড়দের ব্যস্ততা। এই পুরো দৃশ্যের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ছে একটি বিষয়। এখানে কেউ জানেন না কয়েকদিন পর তারা ঠিক কোথায় থাকবেন। যারা আজ নৌকায় উঠছেন তাদের অনেকেরই নতুন চরে কোনো বাড়ি নেই, নিজের নামে কোনো জমিও নেই। তবু তারা যাচ্ছেন, কারণ এখানে থেকে গেলে হয়তো যা কিছু এখনও রয়েছে সেটুকু আর বাঁচানো সম্ভব নয়। একটি পরিবার যখন নিজের ঘর খুলে অন্য কোথাও নিয়ে যায়, তখন শুধু একটি বাড়ির স্থান পরিবর্তন হয় না, বদলে যায় সেই পরিবারের দৈনন্দিন জীবনও। ছিন্ন হয়ে যায় তিল তিল করে বেড়ে ওঠা আত্মীয় আর প্রতিবেশীদের সাথে গড়ে ওঠার সম্পর্ক। কারণ এখান থেকে চলে যাওয়ার পর কে কোথায় কোন চরে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ছোট ছোট বাচ্চারা বলছে, আমাদের একটি কষ্ট, আমার প্রিয় বন্ধু প্রিয় সহপাঠীদের ছেড়ে এখান থেকে দূর দূরান্তের কোনো চরে চলে যেতে হবে। হয়তো জীবনে আর কোনোদিন তাদের দেখতে পাবো কিনা সেটিও জানি না। এই কষ্টে আমার হৃদয় ফেটে যাচ্ছে। নতুন জায়গায় গিয়ে আবার নতুন করে ঘর তুলতে হবে, আবার টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে, আবার রান্নার জায়গা বানাতে হবে। গবাদি পশুর জন্য আবার আলাদা করে বাসস্থানও তৈরি করতে হবে। সন্তানদের পড়াশোনা কিভাবে চলবে সেটিও নতুন করে ভাবতে হবে। অর্থাৎ নতুন একটি বাড়ি তৈরি করাই শেষ কাজ নয়, নতুন করে একটি জীবন গুছিয়ে নেওয়ার কাজও এখান থেকেই শুরু হয়। আমরা যাদের সঙ্গে কথা বলেছি তাদের অনেকেই বলছিলেন এই অভিজ্ঞতা তাদের জীবনে একবার নয়, একাধিকবার এসেছে। নদী যখন ভাঙে তখন কেউ আর হিসাব করে বলতে পারেন না এবার কতটা জমি বা কতগুলো বাড়ি এই চর থেকে হারিয়ে যাবে। এই অনিশ্চয়তার মধ্যেই বছরের পর বছর ধরে বড় হচ্ছে এই চরের নতুন প্রজন্ম। তারা দেখছে একটি বাড়ি ভেঙে গেলে মানুষ কাঁদে, আবার কয়েকদিন পর সেই মানুষকেই অন্য কোথাও নতুন করে ঘর তুলতে দেখা যায়। হয়তো এটাই চরের মানুষের সবচেয়ে বড় বাস্তবতা। সবকিছু হারানোর পরও জীবন থেমে থাকে না। আমাদের ক্যামেরা এখন আপনাদের নিয়ে যাবে সেই মানুষগুলোর কাছে যারা এই ভাঙনের মধ্য দিয়েই নিজেদের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। চলুন শুনি তাদের কথা। কাকা, প্রচন্ড ঝড়ো বাতাস, এই যে নদীতে উচ্ছ্বাস ঢেউ উঠেছে তার মধ্যে আপনি এখানে কাজ করছেন। আপনার বাড়িঘর কি এই নদীতে চলে গেছে নাকি? আমার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমি এখন অস্থায়ী, আমি আসছি এই মানুষের ধারে ধারে গাছতলা বাসতলা এই সব জায়গায়। আমাদের নাই বলতে আর কিছু নাই। আপনার তো বাড়ি ভেঙে গেছে, এই যে ঘর বাড়ি নিয়ে এখন যাচ্ছেন কোথায়? আমি কখন যাবো এটি ঠিক ঠিকানা নেই। নৌকায় উঠেছি এই পর্যন্তই জানি। নৌকায় উঠেছেন, কোথায় যে যাবেন সেই ঠিকানা এখনো ঠিক করেন নাই? না, মানে এতটা মানে এখন হাত পা ভেঙে গেছে হঠাৎ করে বাঙ্গা। সামনে দেখা যায় যে আমার বাড়ি, এই যে কোনো গাছ ভাসছে, এখানে আপনার বাড়ি? হ্যাঁ বাড়ি ছিল। এখানে এখানে সাপড়া ছিল, টিউবওয়েল ছিল, আমার খেরের ফলা ছিল, এগুলো দাবায় নিয়ে গেছে। আম গাছ নিয়ে গেছে, দাবায় কাঁঠাল গাছ নিয়ে গেছে, খড়িপালা নিয়ে গেছে। এখন আমাদের সরকারের কাছে আবেদন যে সরকার টিও ব্যাগ এবং ব্লক ফলা দেয়, তাহলে আমাদের এই এলাকাটা একটু করতে হবে। এটা কতদিন যাবত এখানে এরকম ভাঙছে? প্রায় হচ্ছে যে এই আপনার প্রায় 15 দিন। 15 দিন যাবত একটু একটু ভাঙতেছিল। সবচেয়ে বেশি ভাঙছে কবে? এই যে আজকে রাত্রে থেকেই গত রাত্রে থেকে বেশি ভাঙতেছিল। জি 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 এই যে এই ভবনটা করা হয়েছে কয় বছর আগে? এই ভবন করা হয়েছে না 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 5 বছর হয়েছে। ওই পাশে একটা বড়টা করা হয়েছে 5-7 বছর আগে। 5-7 বছর আগে। আর এইটা করা হয়েছে 2 বছর। 2 বছর হলে না, এটা উদ্বোধন হয়নি। এই যে জাস্ট মানে নতুন ভবন করার পর এখন ওইভাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নাই, কিন্তু তার আগেই ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে।
আমার এই এখন মনে করে পরের জায়গায় মাটি দেওয়া লাগবো, আমাদের জমি জমা সব এই নদীতে। বাড়িঘর ভেঙে গেছে, বাড়িঘর তো নাই, ঘর দরজা ব্যাগ হারা দিছি। তো এখন কোথায় আছেন, বর্তমানে থাকছেন কোথায়? এখন এই যে এক বাড়িতে আছি। এক বাড়িতে আশ্রয় নিছেন? আশ্রয় নিছি। আপনার বাড়িটা কয় ভাঙা দিছে এই পর্যন্ত? আমার বাড়ি এ পর্যন্ত 5 বাংলা। এদিকে পশ্চিমে বসবাস করা লোক আর কি। এদিকে ভিতরে কোথাও একটা দিকে যাচ্ছেন। ব্রাহ্মণদ্বীপ পশ্চিমে। প্রিয় বন্ধুরা, এই যে এখন কিন্তু বাড়ি ঘরগুলো ভাঙার এখন কিন্তু চলমান, এবং ঘর বাড়িগুলো কিন্তু নৌকাতে তোলা হচ্ছে। এই যে মানে একের পর এক ঘর বাড়ি কিন্তু নদীতে বিলীন হয়ে যাচ্ছে, নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে এই বাড়ি ঘরগুলো, এবং এখানকার মানুষগুলো, অসহায় মানুষগুলো, তাদের আর্তনাদ। এই দেখতে সাবধান সাবধান, এত বাতাস যে তারা নৌকাতে এই জালটাও তুলতে পারছে না, বাতাসে কিন্তু পারে ফেলে দিচ্ছে। এই অসহায় এবং আর্তনাদের মধ্যে এরা কিন্তু বসবাস করছে এই নদীর পাড়ে। তো বর্তমানে এই যে এখন যে আপনি কোন চরে যাবেন তার কোনো ঠিকানা নাই। এই যে ভাঙার পিছনে এখানে সরকারি যে পৃষ্ঠপোষকতা দেখতে পাচ্ছি, যারা আসলে জিও ব্যাগ দিচ্ছে, এটা কি আগে থেকে দিলে আপনারা মনে করেন যে এটা? অবশ্যই আগে তো দিলে হয়তো, অনেক দূর, ওখানে অনেক দূরে ছিল, তখন আমরা কত কমপ্লেন বলেছি, এবং বিভিন্ন জায়গায় মনে করেন ডিসি এসপিরা আসছিল, তারা এসে পরিদর্শন করছে, কিন্তু এসে আমাদের কোনো কাজ করে না। যে আসে খালি দেখেই চলে যায়, আমাদের চরকে অবহেলিত মনে করে। আমরা মানুষের মধ্যেই ধরে না, আমরা একটা মানুষ যে চরের এলাকার লোক, এটা কেউ মনেই করে না। বড় বড় নেতারা বড় করে আসে বলে যে আমরা যে এটা করবো সেটা করবো, কিন্তু কেউ কিচ্ছু করে না। মানে আপনাদেরকে যা মানে কিছু একটু হয়তো দিয়ে যায়, জি, ওই আশ্বাস দিয়ে যায়, কোনো কাজ করে না, কার্যক্রমে কোনো কাজ করে না। হ্যাঁ, মানে আপনার তথ্য মতে যে এইটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পদক্ষেপ নেওয়া হতো, জি, তাহলে এই ভবনটা রক্ষা করা যেত। এটা কোনো ভবনটা রক্ষা করা যেত, এবং এখানে 2-3টা বাড়ি আজ গত রাত্রেও নদীতে চলে গেছে, একদম কিচ্ছু বাই করতে পারে না, শুধু খালি হাত পায়ে চলে গেছে। প্রচন্ড ঝড় জলোচ্ছ্বাস, একেবারে মানে চারদিক থেকে যেমন বৃষ্টি তেমন ঝড় এবং ভাঙন শুরু হয়েছে এই চরটাতে। বর্তমানে ওনারা একেবারে গৃহহারা, সব কিছু নদীতে নিয়ে গেছে ওনাদের। এই যে ঝড় আর জলোচ্ছ্বাস, আমি যদি একটু দেখাই গাছের অবস্থা, দেখেন কতটা বৃষ্টি আর ঝড়ে একদম চারদিকে মনে করেন যে জলোচ্ছ্বাস উঠেছে সেই উপকূলীয় অঞ্চলের মতো। ওনারা কোনোভাবে জীবন ধারণ করছে অন্যের জায়গায়। তো আপনারা এখন এখান থেকে কোথায় যাবেন, কোথায় থাকবেন, সে কি চিন্তা করেছেন? কোথায় যাব আল্লাহ জানে। আমার নাই টাকা, নাই পয়সা, কোথায় যা বাড়ি করবো, কোথায় যা থাকবো। একটা বাড়ি করে গেলে মিনিমাম 1-1.5 লাখ টাকা লাগে। এই যে আমার চরের বড় একটা সম্পদ এই মাদ্রাসা, ধ্বংস হয়ে গেল ওই ব্যাগ। ওই মাদ্রাসা গেলে এই দেশের পোলাপান মানুষ আর হইতে পারবো না। এইখানে একটা বড় 3তলা 4তলা একটা মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসাটাও এখন একদম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেই মাদ্রাসা নিয়েও এই কাকা তার ক্ষোভ ব্যক্ত করছেন, তার সেই মনের যে আকুলতা ব্যক্ত করছেন যে এই মাদ্রাসা চলে গেলে এলাকার মানুষজন, এলাকার ছেলেপেলেরা সব নিরক্ষর হয়ে যাবে, আর তারা ইসলামের শিক্ষা তারা গ্রহণ করতে পারবে না, সেটি ব্যক্ত করছে এই কাকা। এই গত রাতে মানুষ কোন রকম জাননি বাইসে গেছে, কিন্তু ঘরটার মালামাল সব চলে গেছে, জিনিসপত্র যা ছিল সব নদীতে চলে গেছে, ঘর সহ নদীতে চলে গেছে। সেই অংশটা কোথায় ছিল একটু দেখাতেন? এই যে এখানে এই যে পড়ে আছে, এই যে এখানে পড়ে আছে, ওই যে যে কারেন্টের পিলার দেখা যাচ্ছে ওই জায়গায় 3-4টা বাড়ি ছিল, যেটা এই যে আজকে যে রাত গেল, এই গত রাতে ঘটনা ঘটছে। আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো তো ঝুঁকিপূর্ণ, এটা ঝুঁকিপূর্ণ, বিরাট ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় চলে যেতে আর এই ভবনটার নিচ থেকে যদি বালু সরে যায়, সেক্ষেত্রে ভবনটা যখন ধসে পড়বে, তখন তো আশেপাশে বাড়িঘর যেগুলো আছে সমস্যা হবে, আরো বেশি সমস্যার মুখে, কারণ এটা বিশাল একটা ভবন, তাই না? এই ভবনটা যদি ওইভাবে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এটা কিন্তু বর্তমানে একেবারে ঝুঁকিতে রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা। এর আগে এই দিকে একটা বাক্সাটটা জায়গা ওখানে একটা প্রাইমারি স্কুল, সেটা দোতলা ছিল, সেখানে মনে করেন নৌকা ছিল, নৌকা শুদ্ধে সেখানে চলে গেছে, এরকম হঠাৎ করে সেখানে চলে গেছে। তো এখানে তো বিশাল ঝুঁকিপূর্ণ এলাকা, এই জন্য সবাই দেখেন না সব তাড়াহুড়া করে চলে যাচ্ছে, এলাকার জন্য খুব রিস্ক। এই জন্য আশেপাশে যেসব বাড়িঘর আছে একটু ঝুঁকির মধ্যে, তারা বাড়িঘর নিয়ে অন্যত্র চলে যাচ্ছে, তাদের সেফ পজিশনে তারা চলে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন পুরো অংশটা কিন্তু পুরোটাই একেবারে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ওই পাশ থেকে জিও ব্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু জিও ব্যাগটাকে ওইটাকে ওভারটেক করে এই দিক দিয়ে পুরো নদীটা কিন্তু এইদিকে ভেতরের দিকে ঢুকে গেছে, অনেকটা ঘোনা হয়ে
সে ঢুকে গিয়ে এই যে এই পাশে যে ভবনটা রয়েছে সেই ভবনের মূল অংশে তার যে ভীম কলাম যে অংশগুলো সেই অংশগুলো অলরেডি কিন্তু ঝুঁকির মুখে পড়ে গেছে এবং এটা যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা প্রকাশ করছে এই এলাকাবাসীর এখন একটাই দাবি এটা যদি আগে থেকে পদক্ষেপ নেওয়া হতো তাহলে এটা হয়তো রক্ষা করা যেত, কিন্তু বর্তমানে যে কন্ডিশন রয়েছে এটাকে হয়তো কোনোভাবেই রেস্কিউ করা যাবে না বলে তাদের সকলের ধারণা। তারপরেও কিছু লোকজন এখানে কাজ করছে, দেখা যাক কতটুকু অগ্রগতি করা যায় এর পেছনে আর কি। এইগুলোর কোনো আমার মতন মানুষ হিসাব দেওয়ার জন্য কে অনেক বাড়িঘর ভাঙছে, কোনোর পক্ষে 150-200 বাড়িঘর ভাঙে গেছে, আছে ভাঙার তালেই আছে। আজকের পর্বে আমরা শুধু কালিকাপুর চরে পৌঁছানোর পথ, নদী ভাঙনের বর্তমান পরিস্থিতি এবং এখানকার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এটাই পুরো গল্প নয়। এই চরের মানুষ কি হারিয়েছেন, কীভাবে তারা শেষ মুহূর্তে নিজেদের ঘরবাড়ি সরিয়েছেন, কোথায় যাবেন সেই অনিশ্চয়তা নিয়ে কী ভাবছেন, ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা মাদ্রাসার সম্পর্কে তাদের উদ্বেগ, এসব নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে কথা বলেছি। পরবর্তী পর্বে থাকছে সেই মানুষগুলোর মুখের কথা, তাদের নিজের ভাষায় বলা জীবনের গল্প, আর এমন কিছু বাস্তব অভিজ্ঞতা যা হয়তো পর্দায় দেখার চেয়ে শুনলে আরও বেশি অনুভব করবেন। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। খুব শিগগিরই প্রচারিত হবে এই ডকুমেন্টারির 3য় পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফেজ। এবং শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।